নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 29তম ক্লাস, যেটি 18ই অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 2024-25 সন্তোষ ট্রফি প্রতিযোগিতা যেখানে বাংলা জয়ী হয়েছে, এটি সন্তোষ ট্রফির কততম সংস্করণ ছিল? তো 2024-25 মরশুমে সন্তোষ ট্রফির কততম সংস্করণ ছিল? তো এবার ছিল 78তম সংস্করণ। সন্তোষ ট্রফি যেটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, এটা পরীক্ষা আছে। সন্তোষ ট্রফি কিসের সঙ্গে যুক্ত? তো অবশ্যই ফুটবল। সন্তোষ ট্রফি শুরু হয়েছিল 1941 সালে। 1941 সালে সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্ট প্রথম শুরু হয়। আর সবচেয়ে সফল দল বাংলা। বাংলা মোট 33 বার এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। মহারাষ্ট্রের কোন বাদ্যযন্ত্র বাদক শিল্পী 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? তো 2023 সালে মহারাষ্ট্রের তবলাবাদক শিল্পী জাকির হোসেন এই পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। এছাড়াও পণ্ডিত জাকির হোসেন মোট 4 বার গ্র্যামি পুরস্কার জিতেছেন। 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ, আর 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1990 সালে। পরবর্তী প্রশ্ন, অর্থোসালফোবেনজিমাইড কী নামে পরিচিত? তো অর্থোসালফোবেনজিমাইড এটি স্যাকারিন নামে পরিচিত। অর্থোসালফোবেনজিমাইড এটি স্যাকারিন নামে পরিচিত। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্কা রায় ড্যাশ রাজ্যের মন্ত্রী ছিলেন? তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগে হরিহর এবং বুক্কা রায় তারা কাম্পিলি রাজ্যের মন্ত্রী ছিলেন। দেখো, বিজয়নগর সাম্রাজ্য 1336 সালে প্রতিষ্ঠিত হয়। যখন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অর্থাৎ 1336 সালে, তখন দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন। দেখো, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন কৃষ্ণদেব রায়। তিনি তুলুব রাজবংশের তৃতীয় শাসক ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যে 1336 থেকে 1664 সাল পর্যন্ত মোট 4টি রাজবংশ রাজত্ব করেছে। এই 4টি রাজবংশ হচ্ছে সঙ্গম, শালুব, তুলুব এবং আরাবিডো। চল নেক্সট। নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 3য় অংশ থেকে সম্পত্তির অধিকার বাতিল করা হয়েছে? তো সম্পত্তির অধিকার যেটা ছিল 31 নম্বর অনুচ্ছেদে, সেটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 44তম সংবিধান সংশোধনী।
নিচের কোনটিকে নিকটবর্তী টাকা বলা হয়? তো নিকটবর্তী টাকা বলা হয় জাতীয় সঞ্চয় আমানত বা ন্যাশনাল সেভিংস ডিপোজিট বা জাতীয় সঞ্চয় আমানত। দেখো, এটি এমন ধরনের অর্থ যা দ্রুত ও সহজে লেনদেন এবং পরিশোধের জন্য ব্যবহার করা হয়। চলো নেক্সট। গরিব কল্যাণ রোজগার অভিযানের অংশ এমন রাজ্যগুলির গোষ্ঠী চিহ্নিত করো জুন 2024 অনুযায়ী। তো দেখো, গরিব কল্যাণ রোজগার অভিযানে কয়টি রাজ্য রয়েছে? 6টি রাজ্য। তো কোন দুটি রাজ্য আমাদের বের করতে বলেছে? তো উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড। ঠিক আছে, এই দুটি রাজ্য গরিব কল্যাণ রোজগার অভিযানের অংশ। আর বাকি 4টি রাজ্য হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উড়িষ্যা। আর এখানে মোট 116টি জেলাকে অন্তর্ভুক্ত করে। গরিব কল্যাণ যোজনায় মোট 116টি জেলাকে অন্তর্ভুক্ত করে, 6টি রাজ্য এবং 116টি জেলা। নিচের কোনটি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী? তো মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীর নাম বইটি হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী। লং ওয়াক টু ফ্রিডম, এটা নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা মহাত্মা গান্ধী। মাই কান্ট্রি মাই লাইফ, এটা লিখেছেন LK আদবানি। ঠিক আছে, তো লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলার। মাই কান্ট্রি মাই লাইফ, এটা LK আদবানির আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন চুক্তি আইন অমান্য আন্দোলন স্থগিত করেছিল? তো সঠিক উত্তর হবে গান্ধী আরোইন চুক্তি। গান্ধী আরোইন চুক্তির মাধ্যমে এই আইন অমান্য আন্দোলন স্থগিত করেছিল। চুক্তিটি 1931 সালে 5ই মার্চ স্বাক্ষরিত হয়েছিল। এই গান্ধী আরোইন চুক্তি হয়েছিল 1931 সালের 5ই মার্চ। চলো নেক্সট। নিচের কোনটি ভারতের লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল নয়? দেখো, মহারাষ্ট্র গোয়া বেল্ট, দুর্গ বস্তার চন্দ্রপুর বেল্ট এবং উড়িষ্যা ঝাড়খণ্ড বেল্ট, এগুলো কিন্তু লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল। আর যেটা নয় সেটা হচ্ছে বিলাসপুর পানিপথ বেল্ট। বিলাসপুর পানিপথ বেল্ট এটা কিন্তু লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল নয়। 2024 সালের প্রকল্পের তথ্য অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? তো 2024 অনুযায়ী ভারতের উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ। আর জনঘনত্ব যদি বলা হয় সেটা হচ্ছে বিহার। জনঘনত্ব সবচেয়ে বেশি বিহার। আর সাক্ষরতার হার বেশি কেরালার। ঠিক আছে, কেরালার সাক্ষরতার হার বেশি, উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি, বিহারের জনঘনত্ব বেশি, রাজস্থানের আয়তন সবচেয়ে বেশি। ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ একটি ড্যাশ প্রতিযোগিতা। দেখো, ICC মহিলা T20 বিশ্বকাপ 2 বছর পর হয়। তো এটি একটি দ্বিবার্ষিক প্রতিযোগিতা। তো সঠিক উত্তর হবে দ্বিবার্ষিক। আর প্রথম T20 মহিলা বিশ্বকাপ 2009 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু আসে। বোকারো, বার্নপুর, রাউরকেল্লা ইত্যাদি নিম্নলিখিত কোন শিল্পের বিকাশের জন্য বিখ্যাত? তো বোকারো, বার্নপুর, রাউরকেল্লা এগুলো কিন্তু লৌহ এবং ইস্পাত কারখানা। ঠিক আছে, লৌহ ও ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের রাসায়নিক সূত্র কী? তো সঠিক উত্তর হবে KMNO4। KMNO4 এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের রাসায়নিক সূত্র। চলো নেক্সট।
নিচের কোন রাজ্যে হরেলি উৎসব পালিত হয়? তো হরেলি উৎসব পালিত হয় ছত্তিশগড় রাজ্যে। তো সঠিক উত্তর হবে ছত্তিশগড়। কমলিনী আস্তানা নিম্নলিখিত কোন নৃত্য ধারার সাথে সম্পর্কিত? তো কমলিনী আস্তানা কোন শাস্ত্রীয় নৃত্যটি পরিবেশন করতেন? তো সঠিক উত্তর হবে কত্থক। কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য, যা ভারতের উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। দেখো, মোহিনীনাট্যম কেরালার শাস্ত্রীয় নৃত্য, মণিপুরের শাস্ত্রীয় নৃত্য, ওড়িশি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। পল্লব রাজবংশের রাজধানী নিচের কোনটি ছিল? তো পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। পল্লবদের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হবে কাঞ্চিপুরমে। দেখো, পল্লব রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। পল্লব রাজবংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, টেরিডোফাইট সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো দেখো, আমাদের ABCD চারটে বিবৃতি রয়েছে। তো চারটি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি টেরিডোফাইট সম্পর্কে সত্য আমাদের বের করতে হবে। তো দেখো, বলেছে এর মধ্যে রয়েছে ঘোড়ার লেজ এবং ফার্ন। তো এটা কিন্তু ঠিক। টেরিডোফাইট ঔষধি উদ্দেশ্য এবং মাটি বাধাইকারী হিসেবে ব্যবহৃত হয়, এটাও ঠিক। এরা পৃথিবীতে খুব উন্নত ধরনের উদ্ভিদ, যা খুব সম্প্রতি বিকশিত হয়েছে, এটাও ঠিক। তো অপশন এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, বিবর্তনের দিক থেকে এরা প্রথম স্থলজ উদ্ভিদ যাদের ভাস্কুলার টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে, এটাও ঠিক। তো A, B এবং D এই তিনটি বিবৃতি কিন্তু সঠিক। তো অপশন A, শুধুমাত্র A, B এবং D সঠিক। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ ভারতের রাষ্ট্রপতি এবং সংসদের দুই কক্ষ নিয়ে গঠিত, যা রাজ্য পরিষদ অর্থাৎ রাজ্যসভা এবং জনগণের ঘর অর্থাৎ লোকসভা নামে পরিচিত? তো ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে যে ভারতের সংসদ রাষ্ট্রপতি এবং রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত? তো অনুচ্ছেদ ৭৯-তে কিন্তু বলা রয়েছে। তো অনুচ্ছেদ ৭৯-তে বলা রয়েছে ভারতের সংসদ ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। 2023 সালের মে মাসে কোন মুখ্যমন্ত্রীকে ভয়মুক্ত রাজ্য তৈরির জন্য ডক্টর BR আম্বেদকর পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথকে 2023 সালে ভয়মুক্ত রাজ্য তৈরি করার জন্য ভারতরত্ন ডক্টর BR আম্বেদকর পুরস্কারে সম্মানিত করা হয়েছে। যোগী আদিত্যনাথ তিনি বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিম্নলিখিতদের মধ্যে কে অহিংস বিপ্লবীবাদের একটি দল খুদাই খিদমতগার বা রেড শার্ট নামে পরিচিত এই সংগঠন তৈরি করেছিল? তো খুদাই খিদমতগার এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন? তো এটি গঠন করেছিলেন খান আব্দুল গাফফার খান। খান আব্দুল গাফফার খান তিনি খুদাই খিদমতগার বা রেড শার্ট নামে একটি অহিংস বিপ্লবী দল তৈরি করেছিলেন। এই খুদাই খিদমতগার সংগঠন 1929 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, খান আব্দুল গফ্ফর খান যিনি 1987 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এবং তিনিই প্রথম বিদেশি ব্যক্তি যে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তো প্রশ্ন আসে, কোন বিদেশি ব্যক্তি প্রথম ভারতরত্ন পুরস্কার পান? তো তিনি হবেন খান আব্দুল গফ্ফর খান। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি হলো দুটি
টেকটনিক প্লেটের মধ্যে অবস্থিত একটি সীমানা, যারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, যারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পদ্মা সুব্রনম সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? তো দেখো, আমাদের এখানে 3টি বিবৃতি দেওয়া রয়েছে। তো 3টি বিবৃতির থেকে আমাদের বের করতে হবে কোন বিবৃতি এই পদ্মা সুব্রনম সম্পর্কে সঠিক। তো প্রথমে দেখো কি বলেছে, পদ্মা সুব্রনম একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী, এটা ঠিক। দ্বিতীয়তে বলেছে তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন, এটাও ঠিক। 3 নম্বর বলেছে নৃত্যের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন, এটাও ঠিক। তো অপশন বি হবে সঠিক উত্তর। 1, 2, 3 এই 3টি বিবৃতি কিন্তু সঠিক পেয়েছি। ভারহুত স্তূপ কে আবিষ্কার করেন? তো ভারহুত স্তূপ আবিষ্কার করেন আলেকজান্ডার ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহাম এই ভারহুত স্তূপ আবিষ্কার করেন। আলেকজান্ডার ক্যানিংহাম 1873 সালে এই স্তূপের ধ্বংসাবশেষ খুঁজে পান। মধ্যপ্রদেশের সাতনা জেলার কাছে এই স্তূপটি আবিষ্কার হয়। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, জুলাই 2023 সালে তামিলনাড়ুর তিরুপতুর জেলায় জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা মাত্র 30 দিনে 1546টি কৃষি পুকুর নির্মাণ করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে একটি বিশাল সাফল্য অর্জন করে। এই উল্লেখযোগ্য উদ্যোগটি কোন সরকারি প্রকল্পের অধীনে পরিচালিত হয়েছিল? তো এই যে 30 দিনে 1546টি পুকুর নির্মাণ, এটি করা হয়েছিল কোন প্রকল্পের অধীনে? তো এটি করা হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে। ঠিক আছে, এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, যেটা 2005 সালে সংসদে পাশ হয়েছিল এবং কার্যকর হয়েছিল 2006 সাল থেকে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।